দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। শত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা স্বপ্নে ভর করে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম ভাগে স্পিকার নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমদ, আর ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধিবেশনের স্বাগত বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু করল দেশ। প্রথম দিনেই বেগম খালেদা জিয়া সহ প্রয়াত বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রনায়কদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়। এদিকে সংসদে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। তবে অধিবেশনের দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া শুরু করলে তাৎক্ষণিক সেটি বর্জন করে ওয়াকআউট করে জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের এমপিরা। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমি কথা বলবো গোটা আয়োজন জুড়ে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল স্বপন। আমাদের আজকের আলোচনার নাম দিয়েছি আমরা অধিবেশন। আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সাথে রয়েছেন সোহরাব হোসেন, সাংবাদিক ও কলামিস্ট চর্চা.com, আছেন আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রথমে আমি একটু যেতে চাই সোহরাব ভাই আপনার কাছে। সেটা হচ্ছে যে অনেক দিন পরে আজকে আসলে সংসদ বসলো। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন আজকে ছিল। আজকেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, আজকে রাষ্ট্রপতির ভাষণ দিয়েছেন, আজকেই প্রথম অধিবেশনে সংসদ নেতা কথা বলেছেন, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন এবং সংসদ ওয়াকআউটও কথা করেছেন। সব মিলিয়ে এই ছিল। আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতে এইসব বিষয়ে আপনার একটু বক্তব্য জানান। আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রাজ্জাকি ভাইকে। রাজ্জাকি ভাই তথ্যখর বক্তা, তিনি আমি সূচনা করি, বাকিটা তিনিই বলবেন। একটু গতানুগতিক হয়েছে, নতুনত্ব নেই। আচ্ছা, আর নতুনত্ব এটাই আছে যে আমাদের প্রধানমন্ত্রী যিনি হলেন তিনি এই প্রথমবার এমপি, প্রথমবার প্রধানমন্ত্রী, প্রথমবার এমপি, প্রথমবার প্রধানমন্ত্রী, সংসদ নেতা, সবকিছু প্রথম, অনেকেই প্রথম। আচ্ছা, এমনকি বিরোধী দলীয় নেতা, তিনি নিজেকে যদিও তরুণ দাবি করেছেন, তিনিও এই প্রথমবার সংসদে, মনের দিক থেকে তিনি অবশ্যই তরুণ। 200-র বেশি বোধহয় এই প্রথমবার সংসদে এসেছেন। এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা নেই, কারণ এদের অনেকেই গত 3টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। তা মানে যে ধরনের নির্বাচন হয়েছে এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে এটা ধারণা করা হয়েছিল যে এই রাষ্ট্রপতির ভাষণ বিরোধী দল বর্জন করবে। এটা মোটামুটি আমরা জেনেছিলাম, এটা জানা ছিল। নতুন স্পিকার, ডেপুটি স্পিকার হবেন, সাবেক স্পিকার কোথায় আছেন আমরা জানি না। আর এটাই কিন্তু প্রশ্ন, সাবেক স্পিকার কোথায় আছেন? তিনি বলছেন পদত্যাগ করছেন, জানি না রাজ্জাকি ভাই সংশোধন করে দিবেন। স্পিকার পদত্যাগ করলে কি তিনি পরবর্তী সংসদের অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন না? আচ্ছা, ডেপুটি স্পিকার যে জেলে আছেন, সাবেক ডেপুটি স্পিকার। বিষয় হচ্ছে যে সংসদের যে কার্যক্রম, আনুষ্ঠানিকতা ছাড়া এখানে কিন্তু ওইভাবে কোনো কার্যক্রম শুরু হয়নি। মানে সংসদে যেটা বিরোধী দলের প্রশ্ন, সরকারি দলের উত্তর বা কোনো দৃষ্টি আকর্ষণীয় বিষয়, এই মুহূর্তে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কিন্তু সংসদে আলোচনা হওয়ার কথা, যেটি এখানে হয়নি। রাষ্ট্রপতির ভাষণের কথা বললাম, অন্য যেগুলো একেবারেই আনুষ্ঠানিকতা। এর মধ্যে যে উত্তপ কিছুটা ছড়ানো, রাষ্ট্রপতি যখন ভাষণ দিলেন, এখন বিএনপির এখানে বিএনপিকে ধন্যবাদ দিতে হয়। বিএনপি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে তাদের পক্ষে ভূয়সী প্রশংসা আদায় করে নিয়েছেন এবং আওয়ামী লীগের মানে ব্যাপক সমালোচনাও তিনি তার বক্তব্যে এসেছে। ওই তো বিএনপির সমালোচনা মানেই আওয়ামী লীগের। এর সাথে যদি আপনি মিলিয়ে নেন 2014 সালের প্রথম অধিবেশনে বক্তব্যটা কেমন ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্যটা কেমন ছিল, তখন কিন্তু আজকে যা বলেছেন তার বিপরীত কথা বলেছেন, উল্টোই। তখন বলেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারাই দেশকে দিশা দিবেন, দেশকে সামনে এগিয়ে নেবেন। যারা নির্বাচন করেননি, নির্বাচনে অংশ নেননি, তারা ভুল করেছেন এবং আশা করি যে ভবিষ্যতে তাদের সংশোধন হয়ে যাবেন। এই যে এক ধরনের কি বলে রেটরিক, মানে দেখুন একই ব্যক্তি, আমি মনে করি যে এটি যুক্তি দিবেন এবং বিএনপিও যুক্তি দিচ্ছে, যেটা যেহেতু বিএনপির লিখিত ভাষণ রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল উপস্থিত থাকলো না কেন?
কারণ এটা বিএনপির বক্তব্য, এটা রাষ্ট্রপতির বক্তব্য না। এই যে একটু আবু রাজ্জাককে ভাই একটু জিজ্ঞাসা করি, আসলে রাষ্ট্রপতির বক্তব্যের সময় কেন বিরোধী দল ছিল না? এবং তিনি বললেন যে একই ব্যক্তি এর আগে যেভাবে বক্তব্য দিয়েছে, একই সেই রাষ্ট্রপতি আজকে তার বক্তব্য ভিন্ন রকম। এর সঙ্গে আরেকটা যোগ করে একটা লাইন, সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্রপতিকে দিয়ে দলের নীতি পরিকল্পনা, বক্তৃতা, প্রশংসা যে আদায় করার যে রেওয়াজ চলে আসছে গত সম্ভবত 96 সাল থেকে, এটি কেন? মানে সেখান থেকে তো বের হওয়া যায় মানে গণতান্ত্রিক রীতিতে বা গণতান্ত্রিক দেশে, উন্নত গণতান্ত্রিক দেশে এটি হয় বলে আমার জানা নেই। রাজ্জাক ভাই আপনি বলেন, আপনাকে যেটা জানতে চেয়েছিলাম। ভাই গণতন্ত্র মানে কি? আমরা কথায় কথায় বলি আমাদের দেশের রাজনীতিটা কি বলে। আমাদের দেশের রাজনীতিবিদের সঙ্গে কি, আমাদের রাজনীতির সংজ্ঞাটা কি জানেন? জি, কি? আপনার দায়িত্ব আমি নিব। কে আপনি? আমার দায়িত্ব আপনি নেবেন। কি বলে? ভোট দেন, আমরা আপনার জন্য করব। আপনি কি? আমি তো দেশের সাধারণ নাগরিক। আপনি এসে যে আমাদের বলতেছেন ভোট দেন আপনার জন্য করব, আপনি কি? আমি সেটা বলছি। বাংলাদেশের রাজনীতিদের সংজ্ঞা হইলো এই, আপনি আমার ভোট দেন আপনার জন্য করব। তারপরে কি করে আমাদের জানা আছে। আসি রাষ্ট্রপতি প্রসঙ্গ। একটা রোবটিক রাষ্ট্রপতি, ব্যাকবোন বলতে যার কিছুই নাই। যিনি বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, তিনি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। যিনি বলছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার বাংলাদেশ, তিনি আজকে বলতেছেন এরকম সরকার হয় না। খালেদা জিয়া তার এবং জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল, এই রাষ্ট্রপতির বক্তব্য আছে। আজকে সেই বয়ান দিচ্ছে তো ব্যাকবোনলেস। এখন এখানে আপনি কেন আনলেন? এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি আছে যে পলিটিশিয়ানের যোগ্যতা কি, গুণাগুণ কি, যে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনি চেহারা দেখে বিচার করতে পারবেন না। আমরা নর্মালি কি বুঝি? ফেস শুড বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, কিন্তু এখন হচ্ছে ফেস শুড নট বি দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আচ্ছা, সুতরাং এটা হলো মোনাফেকের লক্ষণ। যেটা রাষ্ট্রপতির তো নিজেই চলে যাওয়া উচিত ছিল, যায় নাই, কারণ আয়েসি জীবন থাকতেছে। মর্নিং শোজ দ্য ডেজ বলা হয়েছে। আজকে পার্লামেন্টের আচরণ দেখে আমি তাই বুঝছি। পার্লামেন্ট থেকে যখন বেরোয় গেল প্রথম দিনে, হ্যাঁ, ফেসিস্টের দোসর হিসাবে এইসব আজে বাজে আখ্যা দিয়ে চলে গেল। আপনি তো ফ্রম ডে ওয়ান আমরা বুঝতে পারছি সংসদটা সামনে কি হবে। সোহরাব ভাই একটা বক্তব্য আনছেন, আমি একমত। জাতীয় সংসদ ভেঙে দেওয়ার 17 মাস পর নির্বাচন হয়েছে। কেন নির্বাচন হয়েছে তার কোনো কৈফিয়ত দিছে পার্লামেন্ট? তাকে তো কৈফিয়ত দিতে হবে, সেরকম কিছু দিতে বাধ্য। কারণ আপনি তো 17 মাস রুল ব্রেক করে সংসদ ভেঙে যাওয়ার 3 মাস পরে নির্বাচন হওয়ার কথা, সেটা ব্রেক আপনি বাধ্য, আপনি দিতে বাধ্য ছিলেন। যে 17 মাস পরে আমরা কেন করলাম? 17 মাস পরে আমি সংবিধানের মধ্যে আছি কিনা, সংবিধানের মধ্যে থাকলে কিভাবে, না থাকলে কিভাবে, দুইটি আপনি ব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জনগণের সাথে তামাশা করতেছেন আপনারা। 3 নম্বর আসেন, স্পিকারের কথাটা উনি আনছেন। হ্যাঁ, স্পিকার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, দিবালোকের মতো সত্য। তারপর স্পিকার কোথায়? আপনারা 17 তারিখ ওত নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় কাঠামোতে রাজকীয়ভাবে ঢুকে গেছেন, সব জায়গায় আপনারা কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাইছেন, চিফ প্রসিকিউটর সরাইছেন, হ্যাঁ, আরো অনেক কর্মকাণ্ড আপনারা করছেন। স্পিকারকে কেন খুঁজলেন না? কেন কৈফিয়ত চান নাই? আপনার কোন ক্ষমতা আছে? আপনি কেন জানতে চাইলেন না যে ক্যান্টনমেন্ট থেকে স্পিকার কোথায় গেল? সেই স্পিকারের ব্যাখ্যা দিতে আপনি বাধ্য। কেন বাধ্য? আপনার তো স্পিকারের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার কথা সংসদে। আজকে আপনি স্পিকার বিহীন অধিবেশন শুরু করছেন। তার মানে কি? আপনি তো সংসদে এই সংবিধানে নাই, সংবিধানের বাইরে গিয়ে তো এই কাজটা করা হলো। হ্যাঁ, সবই তো সংবিধানের বাইরে। তাহলে আবার সংবিধানের দোহাই দেন কেন আপনি? আপনি তো সংবিধানের বাইরে করছেন। আপনি স্পিকারকে আদৌ খুঁজেন, এখনো ব্যাখ্যা দেন নাই। গত 30 দিনের মধ্যে, 30 দিন অধিবেশনে যাওয়ার আগে আপনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। কোথায় স্পিকার? ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আমরা যখন একটা হত্যা মামলার আসামি খুঁজি, তখন লাস্ট খুঁজি উনি সব শেষে কার সাথে কথা বলেছিলেন, কিংবা সব শেষে কার সাথে রিক্সায় উঠেছিলেন। তাহলে সব শেষ স্পিকার ছিল ক্যান্টনমেন্টে। এরপরে সরকারের নৈতিক দায়িত্ব তার ট্রেস দেওয়া এবং ব্যাখ্যা দেওয়া। আজকে কেন স্পিকার শূন্য আমরা অধিবেশন শুরু করলাম? বলা উচিত ছিল, বলেন নাই। 4 নম্বর আসেন, আমরা আজকের পত্রিকায় পেয়েছি বর্তমান প্রধানমন্ত্রী বলছেন সংলাপ ও ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান করতে চায় সরকার। সংলাপ আর ঐক্যমত্যের ভিত্তিতে, ইটস এ ভেগ টার্ম। গত 8 মাস আমরা টানা সংলাপ করেছি, কিছুই তো হয় নাই, কিছুই হয় নাই। এবং আপনার নির্দেশে বা আপনার অনুরোধে
মানুষ গণভোটের পক্ষে ভোট দিছে, সেখান থেকে আপনারা এখন পিছপা দিয়ে গেছেন। দুইটা ওত নেওয়ার কথা, আপনার একটা ওত নেন নাই, তো আপনি কিসের সংলাপের কথা বলেন? তারা তো সংবিধানের দোহাই দিচ্ছে, যা সংবিধান তো আমি তো বললামই, সংবিধানের দোহাই দিলে তো আপনি স্পিকারকে ডাকবেন। কখনো কখনো সংবিধান মানা হচ্ছে, কখনো কখনো মানা হচ্ছে না, কখনো কখনো দোহাই দেওয়া হচ্ছে, এটা কখনো তামাশা। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এই, আমরা ঢুকে গেলাম। এবং আরো বলি, এই নির্বাচনটার মেইন টার্গেট ছিল রিমুভাল অফ ইউনুস, সেটা হয়ে গেছে। এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায় এটার জন্য কারো মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা ছিল ইউনুসকে নিয়ে, ইউনুস সরছে, তাদের প্রাথমিক রিলিফ হয়ে গেছে। প্রাথমিক রিলিফ হয়েছে, জানি না পরবর্তী রিলিফ হবে কিনা, বিরতির পরে সেটা জানতে চাবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের আলোচনা। আমরা কথা বলছিলাম অধিবেশনে, যেতে চাই আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। আপনি সংসদ দিয়ে কথা বলছিলেন, একটা বিষয় আজকে যে জামাত ইসলামী বা অন্যান্য দল যে ওয়াকআউট করলো, ধরেন যে রাষ্ট্রপতি আজকে সেই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু 5 আগস্ট পরবর্তী আপনার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ, তারা কিন্তু শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে, এবং প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারাও শপথ নিয়েছিলেন। আচ্ছা, এই রাষ্ট্রপতির অধীনেই গত 17 মাস ধরে অনেক অধ্যাদেশ কিন্তু জারি হয়েছে, অনেক অধ্যাদেশ তিনি করেছেন। সেই রাষ্ট্রপতি যখন আজকে আবার ভাষণ দিচ্ছেন, তখন তাকে ফ্যাসিস্টের দোসর বা অন্য অনেক আখ্যা দিয়ে বিরোধী দল ওয়াকআউট করলো। তিনি যখন স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন, সব ঠিক আছে, তাহলে এটা দ্বিচারিতা কিনা? আগে তিনি শপথ পড়েছেন ঠিক ছিল, আর এখন তিনি যখন শপথ পড়াচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এখন ঠিক নেই কেন? এটাকে বলে কি জানেন, একই অঙ্গে এত রূপ। আপনি যদি ওইভাবে আসেন, আচ্ছা, যখন সরকারটা আসলো 106 ধারা মোতাবেক, এটা তো জানেন, এবং সেখানে বলছে যখন সাংবিধানিক শূন্যতা দেখা দেয় এরকম, তখন এরকম একটা সরকার বসানো যেতে পারে। এবং সেই সরকারটা কি সরকার? প্রধানমন্ত্রী বসছিল কি? অন্তর্বর্তীকালীন সরকার। ওইটা কি সংবিধানে আছে? নাই। নাই। তাহলে সে সাংবিধানিক সরকার না। তাহলে সংবিধান, আচ্ছা হ্যাঁ বলেন। যার কথা সংবিধানের ভিতর থাকবে না, সে কি ওই সংবিধানের সরকার? না। আপনার এখানে একটা ম্যানেজমেন্ট আছে, আপনার এমডির নাম যদি আপনার বইয়ের ভিতরে না থাকে, আমার নাম এখানে এমডি হিসাবে নাই, আমি বলতে পারবো আমি এমডি? না। কাজেই উনি সংবিধানে নাই। নাম্বার 1, উনি একটা বিশেষ সরকার যার নাম অন্তর্বর্তীকালীন সরকার। নাম্বার 2, উনি 106 ধারা মোতাবেক বসাইছেন, সাংবিধানিক শূন্যতা দেখা দিছে বইলা সুপ্রিম কোর্টের সুপারিশে। নাম্বার 3, উনি একজন অসাংবিধানিক সরকার। কে? ইউনুস সরকার, যার কথা বলছি। আচ্ছা। নাম্বার 4, উনি অনির্বাচিত সরকার, বাট জনসমর্থিত। অনির্বাচিত, অসাংবিধানিক, বাট জনসমর্থিত। দলমত নির্বিশেষে সব কীট পতঙ্গের মতো গিয়ে বঙ্গভবনে বসছে তাকে বসানোর জন্যে। বসাইয়া কারো সিনায় বল ছিল না বলার, আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান সংবিধান মোতাবেক, কেউ উচ্চারণ করে নাই। করছিল? বিএনপি তো নির্বাচনের জন্য চাপ দিচ্ছিলেন, তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। কি আশ্চর্য ব্যাপার! জি, বিএনপি কোশ্চিনকালও তাকে বলে, ইউনুস সরকার আসার বলে নাই আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। 3 মাসের কথা আসেনি, তবে বিএনপি প্রথম বলছিল আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। ডিসেম্বরের কথা বলেছিল, জি, 3 মাসের কথা বলেনি। আপনি বিএনপি কিভাবে চাইলো ডিসেম্বর 25-এর মধ্যে? কোন সংবিধান পারমিট করে? সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে আপনি নির্বাচন চাইবেন। ইউনুস সরকার কাছে চাইছেন আপনি ডিসেম্বরের 25-এর মধ্যে। তার মানে কি? ওই সরকারটা সাংবিধানিক না, ওই সরকারটা নির্বাচিত না, ওই সরকারটা অনির্বাচিত বাট জনসমর্থিত। সুতরাং তার কারো কাছ থেকে ওত নিতে হবে। তাই শাহাবুদ্দিন সাহেব তখন, তারা যে চিফ জাস্টিস যেই ওত দিত সেই ওত নিতেন। কিন্তু আজকে যখন নির্বাচন হয়েছে গণতন্ত্রের নামে, নির্বাচনের পার্লামেন্টে ঢুকছে, তখন ডেফিনেটলি তারা বলবে আমরা ফেসিজমের দোসর, যারা তাড়াইতে চাইছিল, যাকে তাড়াইতে পারে নাই বিএনপির কারণে আর সেনাবাহিনীর কারণে, যেটা প্রেসিডেন্ট নিজে বলছে। সুতরাং তার অধীনে তার ভাষণ তারা শুনবে না। রাজাকি ভাই, এই যুক্তিটা কিন্তু তখন তারা দেয় নাই। আজকে যারা বিরোধিতা করেছে তখন তারা কিন্তু চুপই ছিল, কি শপথ তো নিয়েছে, শপথ নিয়ে বসার পরে তারা সরাইতে গেছে, তাকে তো সরাইতে পারে নাই। শপথের আগে তারা সরালো, তারা অন্য কারকে শপথ নিত, চিফ জাস্টিস শপথ নিত শপথের আগে, অথবা বিপ্লব সরকার গঠন করত। শপথের আগে তো প্রধানমন্ত্রী সরে গেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো চিফ এক্সিকিউটিভ। এগুলো তো কিছুই না, এগুলো তো ওই যে কি বলে একটা রোবোটিক আইটেম। তারা তো পরে সরাবে হিসাব। তারপর সরাইতে পারে নাই বিএনপি এবং আর্মির জন্য, বলছেই তো সে ক্লিয়ার, তারা সরাইতে গেছে। এখন আপনি সরাইতে পারেন নাই। আচ্ছা ঠিক আছে, এখন সে কারণে তারা এখন আজকে ওত নিতে এসে যখন আজকে যখন পার্লামেন্টে ঢুকলো, ঢোকার পরে যখন ভাষণ, তারা আগেই বলছে আমরা এই ফ্যাসিস্টের
দোসর যে তার ভাষণ শোনার জন্য তৈরি নয়। এখন বিএনপি যদি তার আইনে থাকে, বিএনপি একটা স্টাবলিশ দল, তাদের রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা আছে, রাষ্ট্রপতি বানাইলে ওই রাষ্ট্রপতি একই ভাষণ দিত, কারণ যে ভাষণ ইনি দিচ্ছেন। কিন্তু আমার কাছে মনে হয় শাহাবুদ্দিন সাহেবের রাখার মানেটা হচ্ছে এই, নাম্বার 1 আওয়ামী লীগ নিয়ে তারা হয়তো চিন্তিত আছে, নাম্বার 2 দে হ্যাভ শোন এ থাম টু জুলাই চেতনা, মুখে যাই বলুক যে তোমরা যাকে সরাইতে চাইছো তাকেই আমরা রাষ্ট্রপতি হিসেবে রাখি। সৌরভ, আপনি কি এটা নিয়ে একটু বলবেন কিনা? ধরেন যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসতো, তাহলে কি আজকে এই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিত? এরকম মানে এটা প্রেডিকশন করা যায় কি সিস্টেমে যদি যদি আসতো বললেন কেন? যদি তার মানে আসে নাই তো। আসে নাই তো। জনগণ তো চায়নি। প্রথমত এটা হচ্ছে জনগণ যে আজকে দলকে চেয়েছে তাকে রাষ্ট্রপতির আশা ভাষণ দেয়া, তাকে দিয়ে শপথ পড়ানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, ধরেন জামায়াত ইসলাম যদি ক্ষমতা আসতো, তখন কি আজকে এই রীতি কি মেনে চলা হতো কি হতো না? দেশে যে এত সমস্যা আচ্ছা, মানুষের এই মুহূর্তে, এসব নিয়ে আলোচনা না করে রাষ্ট্রপতির ভাষণ এবং ভাষণ দেবে কি দেবে না, এটা নিয়ে কেন সরকারি দল ও বিরোধী দল অধিবেশনের আগে আলোচনা করলো না? প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমরা সব কিছু সংলাপ এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চাই। এটা তো অহেতুক। রাষ্ট্রপতি ভাষণ না দিলে মহাভারত অশুদ্ধ হতো না, তিনি দিয়েছেন, তাতেও মহাভারত অশুদ্ধ হয়েছে বলে মনে করি না। কারণ বরং বিএনপি, আমি রাজনৈতিকভাবে যেটা বললাম, যে তারা ওইটাই দেখিয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে তারা আওয়ামী লীগের নিন্দা করিয়েছে, যেটি 2009-এ কিন্তু আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রপতিকে দিয়ে একই কাজ করেছিল। এটা ভাইস ভার্সা, মানে মানে তারা যে জবাব দিয়েছে তার উত্তর দেওয়া হলো। তো এখন কিন্তু কথা হচ্ছে গণতন্ত্র হচ্ছে যে কিভাবে চলবে একসঙ্গে, তারা সমঝোতা চায় কিনা। এটা না যে রাষ্ট্রপতি সরালে কি আরেকজন রাষ্ট্রপতি আসতো, তাই তো? এখন বিএনপি কি চায় আমরা জানি না। বিএনপি কি চায় যে এই শপথ নেওয়ার পর জাতীয় সংসদে অধিবেশন করার পর তারা রাষ্ট্রপতি নির্বাচন দিবে? কারণ এই রাষ্ট্রপতি কিন্তু বলেছেন, দোসর রাষ্ট্রপতি কিন্তু বলেছেন যদি নির্বাচনের পর তিনি আর থাকতে চান না, নির্বাচিত প্রতিনিধিরা যদি তাকে না চান, তো এটা বিএনপির স্পষ্ট করা উচিত। যদি প্রতিনিধিরা চান তাহলে তিনি থাকবেন না, তিনি যেটা বলছেন বিএনপি যদি চায় আমি থাকবো। বিএনপি চাইলে এখন বিএনপির উপরে নির্ভর করবে। এখন বিএনপি এই রাষ্ট্রপতিকে দিয়ে আগামী 2028 পর্যন্ত চলতে চায়। আমার মনে হচ্ছে সেটা বিএনপির জন্য ঠিক হবে কিনা, কারণ ঠিক হবে না। কারণ যে চেতনা, যে একটা যে অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থান পরবর্তীতে সরকার আসলো, নির্বাচন হলো, সেই স্পিডটা কি হলো আর কি? তাহলে আজকে যদি রাষ্ট্রপতিকে রাখেন, কালকে তো সাবেক প্রধানমন্ত্রীকেও বলতে পারেন যে প্রধানমন্ত্রী নয় কেন। আচ্ছা, জি, বিরতির পরে এসে বাকি আলোচনা করতেছি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরলাম আলোচনা। আমরা কথা বলছিলাম অধিবেশনে, যেতে চাই আবু হেনা রাজ্জিক আপনার কাছেই। সেটি হচ্ছে যে 15 মার্চ সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছে। ওই দিন তো জামাত ইসলামী বা এনসিপি আবার আসবে। তো রাষ্ট্রপতির ভাষণের পরে তো আবার আলোচনা হবে, ধন্যবাদ প্রস্তাব হবে। যে ভাষণকে কেন্দ্র করে তারা ওয়াকআউট করলো, ওই দিন আবার তো শুরু হবে রীতি অনুযায়ী। বিষয়টা তখন আবার কি একটা কি আর হবে বলেন, রাষ্ট্রপতির ভাষণটা হবে গৃহীত হবে, এই তো। হ্যাঁ, তারপর আলোচনার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, গৃহীত হইলে লাগে কি, সিঙ্গেল মেজরিটি বলেন আর 2/3 মেজরিটি বলেন, সবই তো সরকারের আছে। সুতরাং যারা পার্লামেন্টে আসবে বিরোধী দল, তারা হয়তো বিভিন্ন গ্রাউন্ডে, আজকে আমি যে কথাগুলো বললাম সেই প্রশ্নগুলো আনা উচিত। এটা তো ওনার ভাষণে আসে নাই। স্পিকার কোথায়, 17 মাস পর নির্বাচন, আলোচনা হওয়া উচিত, এগুলো ডেফিনেটলি হওয়া উচিত। এটা কৈফিয়ত দেওয়া উচিত। এখন সেটি নিয়ে তো বিরোধী দল আলোচনা করতে পারে, করতে পারে, করার পর এবং তাকে সমর্থন না করে আবার ওয়াকআউট করতে পারে। কারণ আপনি সমর্থন এটা তো সেকেন্ডারি, কিছু আসে যায় না। কিন্তু আমি একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমি সরকারের কতগুলো বিষয়ের দিকে আমি তাকাই। আজকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বলতে একজন মন্ত্রী আছে, ওই আইন, বিচার এবং সংসদ। আমরা যে এই সংসদ অধিবেশনটা হইল প্রাথমিক, আমরা কিন্তু আইনমন্ত্রীর কোথাও কোনো চেহারা দেখি নাই, কোনো বক্তব্য পাই নাই। তার রোলটা তাহলে কি? মানে আমি কেন কথাটা বললাম, অধ্যাদেশগুলো তুলেছেন, অধ্যাদেশগুলো উনি তুলেন, 133টা অধ্যাদেশ, সেটা তুলেন উনি, সেটা আইনমন্ত্রী হিসেবে করেছেন। কিন্তু এই পার্লামেন্টের অধিবেশনটা বসবে, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রীই তো সেক্ষেত্রে আমি তার তেমন কোনো উদ্যোগ আমি দেখি নাই। মানে এটা আমার কাছে মনে হয় কি, যে ভিতরে একটা লড়াই বোধহয় চলতেছে। কেন বলছি, যেমন ধরেন একটা অ্যাটর্নি জেনারেল এখনো নিয়োগ হয় নাই,
অ্যাটর্নি জেনারেল কিন্তু এখনো নিয়োগ হয় নাই। বলতে পারেন যে ভারপ্রাপ্ত দিয়ে চলতেছে তো, আপনি যেখানে গভর্নর পাল্টায় ফেলাইলেন, আপনি যেখানে প্রসিকিউটর পাল্টাইলেন। চিফ প্রসিকিউটর পাল্টাইলেন, রাষ্ট্রের প্রধান আইনবিদ গেল না তাকে কেন দিতে পারলেন না? এটা অন্তর্কলহ, একটা লড়াই চলতেছে মনে হয়। কেননা আমি দেখলাম আইনজীবী ফোরামের একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিতে দেখলাম আজকে ডেপুটি স্পিকার যিনি ছিলেন কায়সার কামাল ছিলেন, জয়নাল আবেদিন সাহেব ছিলেন, মাহবুদ্দিন খোকন সাহেব ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব ছিলেন, বাট উনি ছিলেন না এই আইনমন্ত্রী। উনি কিন্তু লয়ের ছাত্র, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিচার বিভাগের মানে আইন ও বিচার বিভাগের মন্ত্রী উনি। ডেফিনেটলি ওনার থাকার কথা, কিন্তু থাকলেন না। এখন এটা নিয়ে আমাকে এটা দৃশ্যমান যে জিনিসটা দেখা যায়, তাতে মনে হয় কোথাও যেন একটা শীতল লড়াই চলছে। এটা তো ভালো লক্ষণ নয়। একটা সরকার যে শুরু হইলো তাতে এটা ভালো লক্ষণ নয়। আচ্ছা, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। সৌরভ ভাই, আপনি একটু বলবেন যে সেটা হচ্ছে যে বিরোধী দলের ওয়াকআউট বা তাদের যে চলে যাওয়া, এটা সংসদের রীতিনীতি বা এটা গণতন্ত্রের বিউটি বলা হয়। এটা খুব বড় বিষয় না। না, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে বা হয়, হরহামেশাই হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মানে বিএনপির সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তিনি একটা কথা বলেছেন যে সংসদে যে প্লাকার্ড এইটা না দেখালেও তারা পারতেন। তারা যে প্লাকার্ড নিয়ে এসেছে, সেখানে জুলাই গাদ্দারির সাথে বেইমানি, তারপরে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ব্যাপার, এই সমস্ত লেখা ছিল। এই প্লাকার্ড নিয়ে উনি কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এটা না হলেও পারতেন। কিন্তু প্লাকার্ডটার মূল সমস্যা না, মূল সমস্যা রাষ্ট্রপতি। বিরোধী দল তো মনে করে যে মূল সমস্যা রাষ্ট্রপতি। আচ্ছা। এই রাষ্ট্রপতিকে সরাতে হবে। বিএনপি মনে করে সরাতে হবে না। এখন এই সমস্যার সমাধান কীভাবে হবে? প্লাকার্ড তো যদি না সরানো হয়, প্লাকার্ড তারা আবার নিয়ে আসবে, আবার তারা ওয়াকআউট করবে। এখন যেটি আমারও মনে হচ্ছে, রাজ্জাকি ভাইয়ের কথার সূত্র ধরে বলছি, যে বিরোধী দল আসবে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্যও রাখবে। কারণ এর মধ্য দিয়ে তারা সরকারের দোষ ত্রুটি, ভুল, দুর্বলতা এগুলো তুলে ধরতে পারবে এবং তাদের বক্তব্যটা দিতে পারবে। কারণ এখনও কিন্তু অনেকগুলো বিষয় অমীমাংসিত রয়ে গেছে। শুধু যে রাজ্জাকি ভাই যেটা বললেন 17 মাস পর কেন নির্বাচন হলো, এটা যেমন এই প্রশ্নের যেমন জবাব প্রয়োজন, স্পিকার কোথায় আছেন সেটার যেমন, সাবেক স্পিকার কোথায় আছেন সেটা জবাব প্রয়োজন, তার চেয়েও জবাব প্রয়োজন যে জুলাই সনদের কী হবে, জুলাই সনদ কে কীভাবে দেখছে, সরকারি দল একভাবে দেখছে, একটা মীমাংসায় আসতে হবে। না, আসবে না, এরকম থাকবে। কারণ বিরোধী দল বিএনপির এখন যে সংখ্যাগরিষ্ঠতা, তারা মানে পুরুষকে স্ত্রী এবং স্ত্রীকে পুরুষ করা ছাড়া সব কিছু করতে পারবে। আচ্ছা। এবং তবে একই সঙ্গে তাদেরকে এই সতর্ক বার্তাও দেওয়া প্রয়োজন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো সংসদে ক্ষমতাসীনরা 2/3 আসন পেয়েছে, পরিণতি ভালো হয়নি। 2/3 আসন পেয়েছে, ঠিক আছে, কিন্তু ন্যায্যতার তো একটা ব্যাপার আছে, মানে একটা ব্যাপার আছে, সেই জায়গাটা কাজ করবে না। আমি সংখ্যায় কম দেখে আমার বক্তব্য শুনবে না। সুরঞ্জিত সেনগুপ্ত গণপরিষদে যখন উনি সদস্য ছিলেন, উনি ছিলেন উনি বা 2-3 জন, উনি ছিলেন মানবেন্দ্র লারমা, আর 2-1 জন থাকতে পারে। জি, সব তো সরকারি দল, তারা একই ভাষায় কথা বলছে। উনি দেয়ালের দিকে তাকেই বলছেন, হে দেয়াল, আপনি আমার কথা শুনুন, স্পিকার কথা শুনেন না। তো এখন যদি ওই পরিস্থিতি হয়, তাহলে আবার বিরোধী দল বারবারই হল, তাহলে সংসদ, প্রধানমন্ত্রী যেভাবে বলছে যে সংসদ কার্যকর করতে চান, ফলপ্রসূ করতে চান, তারা সংসদ রাজনীতির কেন্দ্রবিন্দু হবে, তখন কিন্তু আর কেন্দ্রবিন্দু হবে না, রাজপথে চলে আবার রাজপথে শুরু হবে, যা কোনোভাবেই কাম্য নয়। জি, বিরতির পরে বাকি আলোচনা করতেছি। দর্শক, 8 বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিল্ম আলোচনা। আমরা কথা বলছিলাম অধিবেশনে। যেতে চাই আবুল রাজ্জাকি আপনার কাছে। বিএনপি 2/3 মেজরিটি, তারা তো আসলে যেটা সৌরভ ভাই বললেন, ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে বানানো ছাড়া মোটামুটি সবই পারবেন তারা। তো বিরোধী দল যখন তাদের কথায় পারবে না, তখন তো তাকে আবার সে রাজপথে যেতে হবে, আবার কি উত্তপ্ত হবে রাজপথ। বাংলাদেশে বিএনপি যে ক্ষমতায় আসছে, যে সরকার, শেখ হাসিনা সরকারও ছিল। শেখ হাসিনা বাংলাদেশের প্রশাসনের যেভাবে ব্যবহার করতে পারছে, তার 20 ভাগের 1 ভাগও এই বিএনপি ব্যবহার করতে পারবে না। সুতরাং বিএনপি শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার কখনো হতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যে বিরোধী দলটার কথা বলা হয়েছে, আপনার 68 আর 74টা সিট নিয়ে, অন্যান্য যাই হোক বাদই দিলাম, তারা 31% ভোট পাইছে, তামাশা নয়। 31% ভোটের মালিক যারা ভোট দিছে। আর রেজওয়ানা চৌধুরীর বক্তব্যতে মনে হয়েছেই যে তাদেরকে থামানো হয়েছে ক্ষমতা না আসা থেকে।
ক্ষমতায় আসা থেকে তাদেরকে থামানো হয়েছে। তার ইঞ্জিনিয়ার সে বলছে সম্প্রতি, যে বলছে উগ্রপন্থী, প্রথম বলছে জামাতের কথা, পরে তার মানে বোঝা যায় যে তাদের স্পিড কি। 3 নম্বর হলো তারা ত্যাগী যে ছেলে পেলেগুলো ওখানে আছে, তাদের যে মোরাল কারেজ, সেই মোরাল কারেজ সরকারের নাই। সব কিছু মিলে যদি আপনি দেখতে যান, এবং পাশাপাশি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা শক্তি কিন্তু এনসিপি বিরোধী তথা জামাত বিরোধী, এই মুহূর্তে আমি বলবো অ্যাকশনে বলে। সুতরাং এটা তারা বোঝে, এবং তাদের অস্তিত্বের সংকট, অস্তিত্বের লড়াই, এবং তাদের সাথে আছে দলবিহীন প্রচুর মানুষের সমর্থন, যেটা 31% পাইছে। বিষয়টা খুব সহজ না। যদি পার্লামেন্টে সলভ না করতে পারে, তাহলে তারা যদি মাঠে নামে, আমি জানি না মাঠে নামবে কি নামবে না, দ্যাট ইজ নট মাই সাবজেক্ট। মাঠে যদি নামে ব্যাপক শোডাউন হবে, প্রচুর লোক তাদের সাথে থাকবে, কোনো সন্দেহ নাই। কারণ যারা 31% ভোট যারা তাদেরকে দিছে, তারা পরিবর্তন চায়, এবং সেখান থেকে তারা আদৌ সরে নাই, আমি নিশ্চিত। সোহরাব ভাই, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে বিএনপি 2/3 মানে ভোট পেয়ে মানে সরকার গঠন করেও তারা কি শক্তিশালী সরকার হতে পারবে না? না, শক্তিশালী সরকারের কথা বলেন, রাজ্যে যেটা বলছেন বিরোধী দলকে মোকাবেলা করা সংসদে, কারণ তাদের যে প্রতিনিধিত্ব আছে, সেই প্রতিনিধিত্বের যে কণ্ঠস্বর, সেটা যদি অতীত সরকারের মতো দমন পীড়নের মাধ্যমে মোকাবেলা করতে চায়, সেখানে বলছে যে বিএনপি শেখ হাসিনার সরকারের মতো অতটা শক্তি সঞ্চয় করতে পারবে না, প্রশাসনকে ব্যবহার করতে পারবে না, পুলিশকে ব্যবহার করতে পারবে না, র্যাবকে ব্যবহার করতে পারবে না। কিন্তু যদি ব্যবহার করতে চাওয়াটাই হচ্ছে বিপজ্জনক। আমাদের হচ্ছে গণতন্ত্রে তো শক্তি প্রয়োগের জায়গা নেই, এমনকি সংখ্যাগরিষ্ঠতার জোরে যা কিছু করারও জায়গা নয়। আবার বিরোধী দল যাতে বিরোধিতার জন্য বিরোধিতা না করে, সব ক্ষেত্রেই সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা না করে। কারণ বাংলাদেশের এটি মানতে হবে যে সরকার চালানো বা দেশ চালানো, সরকার না, সরকার ভালো চালাতে পারবে, রাষ্ট্র চালানো কিন্তু খুবই কঠিন। অন্তর্বর্তী সরকারের এই 19 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার বাহিনী এটি কিন্তু হারে হারে টের পেয়েছেন। সুতরাং যারাই ক্ষমতায় আছেন তাদের এই কথাটি মনে রাখতে হবে। জি, ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হোসেন এবং আবহাওয়া রাজ্যকে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে চাই রাজপথ না, সংসদই হোক আলোচনার মূল জায়গা, সব সময় সমাধান ওখানেই হোক। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।